Iqra Travels and Tours. জনাব ওবায়দুল্লাহ কয়েস, আমরা জানি যে আপনি ফ্রান্সে আছেন, প্যারিসে, এবং জি সেখানে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা আপনার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম দেখি। পাশাপাশি জি আপনি গণমাধ্যমেও আছেন। জি সেখান থেকে এই বাংলা টিভি নামে একটি গণমাধ্যম আপনি পরিচালনা করছেন। জি তো জি সেই জায়গা থেকে আপনি যদি করোনার বর্তমান পরিস্থিতি ফ্রান্সের সংক্ষেপে একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। জি ধন্যবাদ জনাব লুথুর ফাইল ভাই। আসলে আপনারা জানেন যে এই বৈশ্বিক মহামারীতে গোটা পৃথিবী আজকে এক ধরনের বোবা কান্না কাঁদছে। বিশেষ করে আপনি যদি দেখেন ইউরোপের অবস্থা, আমরা যদি অজিতজনের পরে যদি কোনো কন্টেন্টকে আপনার সবচেয়ে বেশি আক্রান্ত করে তাইলে ইউরোপের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে আপনার ফ্রান্স, মৃতের দিক দিয়ে এবং আক্রান্তর দিক দিয়ে, যদি আমি ভুল না করে থাকি। তো আমরা প্রথম ধাপ পার করে আসছি, দ্বিতীয় ধাপ পার করে আসছি, এই মুহূর্তে তৃতীয় ধাপ, করোনার তৃতীয় ধাক্কা চলতেছে কোভিড-19 তো এই তৃতীয় ধাক্কা করোনা বিভিন্ন রূপে আসতেছে। এই মুহূর্তে আমরা যতটুকু জানি যে বিশেষ করে ফ্রান্স সরকার বেশ ভয়ের মধ্যে পড়ে গিয়েছে এবং নতুন কিছু নিয়ম চলে আসছে এবং কিছু নিষেধাজ্ঞা জারি করছে গত 2 দিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী। এই করোনার দুইটি রূপ নেওয়ার কারণে ফ্রান্স এই মুহূর্তে কঠিন একটি পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। তাই ফ্রান্সের প্রধানমন্ত্রী জন ক্যাস্ট্রো এই নতুন একটি সার্কুলার জারি করেছেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আসতেছে। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে নতুন ধরনের ভাইরাসের কথা আপনি যেটা বলছিলেন, আচ্ছা, এই ব্যাপারটা আমাদের জানা উচিত বা দর্শকদেরও জানা প্রয়োজন। আপনি যেটা শেয়ার করতে চাচ্ছিলেন যে নতুন ধরনের করোনা ভাইরাস যেটি ফ্রান্সে বা ইউরোপে ছড়িয়ে পড়ে, শুধু ফ্রান্সে আমরা গতদিন দেখলাম ব্রিটিশ ভেরিয়েন্ট এবং আফ্রিকান ভেরিয়েন্ট যেটাকে বলে। হ্যাঁ 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 তো এই সরকারের পদক্ষেপগুলো, তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে এই নতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে? আচ্ছা, যে ধন্যবাদ। নতুন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ফ্রান্সের প্রধানমন্ত্রী জন ক্যাস্ট্রো গত 29 তারিখ রাত্রে ফ্রান্সের ডিফেন্স কাউন্সিলের মিটিং এর পর সরকারের সিদ্ধান্তগুলি উনি জানিয়ে দিয়েছেন। বিশেষ করে আজকে রাতের 12টার পর থেকে ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের যে দেশগুলো, আমরা যদি ধরে নিই বাংলাদেশ অথবা বাহিরের যে দেশগুলো ইউরোপিয়ান ইউনিয়নের বাহিরের, এই দেশগুলিতে সম্পূর্ণ ফ্লাইট, এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে, যেটাকে ফ্রান্সের ভাষায় বলে আন্তার্দি। তো এই নিষেধাজ্ঞা আসছে শুধু সফ মতিফ আম্পেরিও। এখানে বলা হয়েছে যে যা শুধুমাত্র আপনার ফ্যামিলির কেউ যদি মারা যায় অথবা আক্রান্ত হয় অথবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, তারপরে ফ্যামিলি কেন্দ্রিক যদি কোনো বড় ধরনের সমস্যা হয় তাইলে আপনি যেতে পারবেন আপনার দেশে, নতুবা কোনো মানে অথরাইজেশন যেটাকে বলে ফ্রান্সের ভাষায়, অনুমতি নাই আপনি আপনার নিজ দেশে যাওয়ার এবং আসার ক্ষেত্রেও একই বিষয়। তো এই ক্ষেত্রে উনি নিষেধাজ্ঞা জারি করেছেন যে কোনো অবস্থাতে ইউরোপের বাইরে যাওয়া এবং আসা যাবে না, শুধুমাত্র ফ্যামিলি কেন্দ্রিক সমস্যা ব্যতীত অথবা খুবই ইম্পর্টেন্ট কোনো বিষয় ছাড়া। এখন এই মুহূর্তে যদি কেউ বাংলাদেশে থাকে তাইলে তার আসতে কি করা লাগবে, এটা একটি প্রশ্ন আসে যায়। এটার ব্যাখ্যা হচ্ছে যদি এখানে সে কাজ করে এবং অথবা তার এখানে কাজে জয়েন করতে হবে অথবা কোনো সমস্যা আছে এখানে, তার ফ্যামিলি কেন্দ্রিক সে আসতে পারবে। একই বিষয় বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তার জরুরি কাজ ছাড়া সে বাংলাদেশে যেতে পারবে না। এটা হচ্ছে আজকে রাত থেকে 12টার পর থেকে এই নিষেধাজ্ঞা উনি জারি করেছেন। দ্বিতীয়টি হচ্ছে ফ্রান্সে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে কারফিউ চলতেছে সন্ধ্যা 6টা থেকে। তো এই মুহূর্তে আসলে মানুষ আর সহ্য হচ্ছে না এই কারফিউ, লকডাউন এগুলাতে নিয়মিত থাকতে, এই জন্য অনেকেই মানে না কারফিউ। তো এই বিষয়ে ওনারা খুবই কঠোর নজরদারি করার জন্য পুলিশকে নির্দেশনা দিয়েছেন যে যে কোনো অবস্থাতেই মানুষকে বাইরে বের হতে দেওয়া যাবে না। যদি কেউ বাইর হয় তাইলে 135 ইউরো জরিমানা, যেটা আগেই ছিল, কিন্তু এটা নজরদারি বাড়ানোর ক্ষেত্রে উনি বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য পুলিশের প্রতি নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি 20,000 বর্গ কিলোমিটারের উপরে যেসব প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠানকে অবশ্যই বন্ধ করতে হবে। এর পাশাপাশি আর বেশ কিছু আছে, যেমন আপনি রাস্তায় কোনো অবস্থাতে 6 জনের বেশি একত্রিত হতে পারবেন না। রাস্তা, গড়, অফিস, যে কোনো প্লাসে 6 জন মানুষের বেশি একত্রিত হওয়া যাবে না। দোকানের ক্ষেত্রে একই অবস্থা, যদি 6 জন একটি দোকানে ঢুকে যায় সে দোকানে আর কোনো লোক ঢুকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই 6 জন বের হয়ে না গেছে। আরেকটি নির্দেশনা আসছে যে মাস্ক, আমরা অনেকে মাস্ক পরি, কাপড়ের মাস্ক,
তারপর টিস্যু মাস্ক, ওই মাস্ক পরা যাবে না, সরকারি নির্দেশনা যে মাস্ক দেওয়া হয়েছে অবশ্যই ওই মাস্ক পরতে হবে। এটা ট্রেনে, মেট্রোতে বা পাবলিক যত ধরনের আপনার ট্রান্সপোর্ট গুলো আছে ওইগুলোতে মাস্ক, সরকারি নির্দেশনামূলক যেসব মাস্কের মডেল দেওয়া হয়েছে ওইসব মাস্ক ছাড়া অন্য মাস্ক পরলে অবশ্যই আপনাকে 135 ইউরো জরিমানা গুনতে হবে। এর পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়, কারা ইউরোপিয়ান ইউনিয়নে আপনার বয়াস করতে পারবে, যাতায়াত করতে পারবে। যেমন একজন ফরাসি যদি সে ইটালিতে যায় অথবা স্পেনে যায় বা আপনার পর্তুগাল, জার্মান যে কোনো জায়গায় যায়, সে তার দেশে আসতে পারবে, অবশ্যই তাকে পিসিআর টেস্ট করা লাগবে এবং তার মেয়াদ থাকতে হবে 72 ঘন্টা পর্যন্ত, নতুবা সে ফরাসি হলেও তার দেশে ঢুকতে পারবে না এই নির্দেশনা মানলে। একই নির্দেশনা হচ্ছে ইউরোপীয় অন্যান্য নাগরিকদের জন্য। এই বিষয়গুলো গত 29 তারিখ রাত্রে উনি এই ডিফেন্স কাউন্সিলের মিটিং এ যেসব সিদ্ধান্ত হয়েছে তা জানিয়ে দিয়েছে, পাশাপাশি সবার প্রতি অনুরোধ করেছেন এগুলা মেনে চলার জন্য। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং বেশ আন্তর্জাতিক সংবাদে একটি আলোচিত বিষয় ছিল। যা হোক, আমরা জানলাম এই ব্যাপারটা। তো এই যে সিদ্ধান্তগুলো বা এই যে নির্দেশনাগুলো, এগুলোতে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে কি প্রভাব? মূলত শুধু করোনার প্রভাব ওইটাই আর কি। আমরা দেখছি যে আমাদের আসলে প্রচুর প্রবাসী, তো আপনি প্যারিসে আছেন, প্যারিসে আমরা জানি আমাদের পরিচিত অনেকে আছেন এবং বেশ বড় একটা কমিউনিটি কিন্তু প্যারিসে বর্তমানে বাংলাদেশি। তো করোনার এই প্রভাবটা কিরকম এবং আমাদের প্রবাসীদের মধ্যে এই আইনটা মানার ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, বা তারা আসলে কতটুকু মানছেন বা কতটুকু এই স্বাস্থ্যবিধি মেনে চলছেন? জি, ধন্যবাদ আপনাকে। দুইটি প্রশ্ন করেছেন। প্রথমটি হলো যে আমাদের প্রবাসীরা কতটুকু মানছে, বাংলাদেশিরা বিশেষ করে, বা কতটুকু সচেতন, এটাই আপনার বলার উদ্দেশ্য ছিল। আসলে বাংলাদেশিরা আমার দেখা মতে, যেহেতু আমরা কমিউনিটি নিয়ে কাজ করি, সবার ঘরে যাওয়া হয়েছে। প্রথম দিকে কোভিড-19 এর শুরুর দিকে আমরা অনেকের ঘরে গিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি। যাই হোক, তো আমরা দেখেছি যে আসলে বাংলাদেশিরা সচেতন। বিশেষ করে আমি ফ্রান্সে যারা বাংলাদেশি আছে এরা অত্যন্ত সচেতন এবং সরকারের যে নির্দেশনা আছে তা অবশ্যই মেনে চলছে। এবং পাশাপাশি একে অন্যে বা আমাদের ফেসবুক বা অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে এগুলাতেও একে অন্যে মেনে চলার জন্য বিভিন্ন সময় পোস্ট বা সবাইকে বোঝাচ্ছে যে এগুলা মানা দরকার। মানে মোটামুটি পারস্পরিক সচেতনতা বৃদ্ধির জন্য সবাই সচেতন। এখন আমি যেটা বলছিলাম যে কাজের ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, যে লকডাউন এবং এই যে কারফিউর ব্যাপারটা? এটা অত্যন্ত দুঃখজনক। আসলে কাজের ক্ষেত্রে ফ্রান্সে আপনি জানেন দীর্ঘদিন থেকে প্রায় 7-8 মাস থেকে ফ্রান্সের সব রেস্টুরেন্ট বন্ধ। আমাদের বাংলাদেশিরা বিশেষ করে বড় একটি অংশ রেস্টুরেন্ট বিভাগে কাজ করে। বাংলাদেশিরা যেহেতু এখানে কাগজ ছাড়াও করতে পারে, কাগজ সহ করতে পারে, এই জন্য বড় একটা উল্লেখযোগ্য সংখ্যা বাংলাদেশিরা রেস্টুরেন্ট বিভাগে কাজ করে। কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে বাংলাদেশিদের মধ্যে একটি কঠিন সময় পার করছে অর্থনৈতিকভাবে। অন্যান্য দেশিরা করছে, পাশাপাশি বাংলাদেশিরা আপনারা জানেন যে রেস্টুরেন্টে কাজ করার জন্য ছাড়া অন্য কিছু আসলে খুব বেশি জানা নেই, এজন্য তাদের খুব সমস্যা হচ্ছে। পাশাপাশি যাদের কাগজ নেই, বিশেষ করে যাদের কাগজ নেই তারা সবচেয়ে বেশি কঠিন সময় পার করছে। কাগজ যাদের আছে তারা সরকারের পক্ষ থেকে কোনো না কোনো হেল্প পাচ্ছে। আগে কাজ করতো, এই মুহূর্তে সে কাজ না করার কারণে তার প্রতিষ্ঠান ঠিকই তার সমান বেতন দিচ্ছে যাদের কাগজ আছে, মানে ফ্রান্সের বৈধতা আছে। আর যাদের বৈধতা নেই তারা আসলেই খুবই কঠিন সময় পার করছে। না আছে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা, না কোনো সংগঠনের পক্ষ থেকে, এবং পাশাপাশি যে মেসগুলাতে তাকে অনেক সময় অনেক নিজ দেশীয়দের দ্বারাও বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয় আমাদের ভাইদের। এই জন্য আসলে কঠিন একটি সময় পার করছে বাংলাদেশির বড় একটি অংশ যাদের কাগজ নেই। এক্ষেত্রে আপনারা যারা কমিউনিটি নিয়ে কাজ করছেন, তো আপনারা কি এদের সহযোগিতার জন্য কোনো, আপনি বলছিলেন যে সহযোগিতা করেছেন, তো কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন শুরু থেকে, বা এখন আপনাদের হাতে কোনো কর্মসূচি আছে কিনা এদের সহযোগিতার জন্য? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা করোনা শুরুর দিকে, প্রথম দিকে আমরা অনেক হেল্প করেছি। যারা করোনা আক্রান্ত হয়েছে প্রথম দিকে অনেকেই ঘর থেকে বের করে দিয়েছে। শুরুর দিকে তো অনেক ভয় ছিল, এখন অনেকটা ভয় কেটে গেছে মানুষের মধ্যে। যদিও মহামারীটা আসলে ভয়ের, কিন্তু মানুষের মন থেকে বা মানুষের মস্তিষ্ক থেকে এই ভয়টা চলে গেছে। কিন্তু শুরুর দিকে অনেক ভয় ছিল। একজন মানুষের করোনা হইলে মেস থেকে বাইর করে দেওয়া হয়েছে 2-3 জনকে, এইরকমও আপনার এভিডেন্স আছে।
তো আমরা ওই সময় মানুষকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে 2-3 জনকে হোস্টেলে নিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। পরবর্তীতে সরকারি যেসব সংস্থা আছে ওইসব সংস্থাতে পাঠিয়ে দিয়েছি তাদেরকে থাকা খাওয়ার সুবিধার জন্য। পাশাপাশি আমরা কর্মসূচি নিয়েছিলাম যে যারাই সমস্যাগ্রস্ত আছে আমরা একটা গ্রুপ করেছিলাম, ওই গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। অনেকের মেসেজ পেয়েছি যারা সমস্যাগ্রস্ত ছিল, আমরা তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি 2-3 বার। পাশাপাশি অনেককে আমরা অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল হেল্প করেছি। এবং কাজের ক্ষেত্রে অনেকেই কাজ নাই, যেমন উবের ডেলিভারি করা যায়, লিব্রোজো এই সেক্টরটা খোলা আছে, যাদের কাজ নেই আমরা তাদেরকে চেষ্টা করেছি যাতে সে লিব্রোজো করতে পারে, মানুষের বাসায় নিয়ে খাবার পৌঁছে দিতে পারে। এই সেক্টরে কাজে লাগানো লোকদেরকে এই সহযোগিতা অনেককে আমরা করেছি এবং এটা অব্যাহত আছে। যেহেতু রেস্টুরেন্ট বিভাগ বন্ধ হয়ে গেলেও রেস্টুরেন্ট থেকে মানুষের বাসায় খাবার পৌঁছানোর এই বিভাগটা খোলা আছে বিধায় এই বিভাগে আমরা লোকজনকে কাজে ঢোকানোর চেষ্টা করতেছি। এটা কন্টিনিউ অব্যাহত আছে এবং এই হেল্প আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত রেস্টুরেন্ট খুলে নাই। لبيك لبيك اللهم لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك